রাজদার প্রোগ্রাম মানেই গ্রহগত নিয়ে আলোচনা প্লাস আপনারা অনেক অজানা তথ্য কিন্তু আমরা জানতে পারেন। এখন আমাদের অম্বুবাচী চলছে, খুব ভালো একটা সময়, খুব ভালো একটা যোগ। এই অম্বুবাচীর সময় কি করবেন, কি টোটকা করবেন, ছেড়ে যাওয়ার পরে, অম্বুবাচী ছেড়ে যাওয়ার পরে আপনারা কি টোটকা করবেন, সেটা কিন্তু খুব কার্যকরী টোটকা। এটা কিন্তু মাথায় রাখতে প্রত্যেক বছর আমার ক্লায়েন্টদের দেওয়া হয়। আজকে আমি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে প্রথম দেওয়া হচ্ছে এই টোটকাটা। অম্বুবাচীর যারা যারা মন মানসিকতা জায়গায় ডিস্টার্ব, যাদের বিয়ে হচ্ছে না, সাংসারিক জীবনে অশান্তি, মনস্কামনা বাসনা পূর্ণ হচ্ছে না, পারিবারিক প্রচন্ড ঝামেলা, ছোট ছোট ব্যাপারে ঝামেলা ঝঞ্ঝাট চলছে, তারা কি করবেন অবশ্যই আজকে সেই আলোচনার বিষয়। তারা কিভাবে তারা সচ্ছল জীবনযাপন করবেন, কিংবা যারা মনে করছেন সংসারের জন্য অনেক কিছু করলাম কিন্তু কোনো সুনাম পেলাম না, অবশ্যই সেগুলো মাথায় রাখতে হবে। গ্রহগত জায়গা তো অবশ্যই দেখতে হবে, কিন্তু অম্বুবাচীর পরে, নির্বৃত্তি হবার পরে আমাদের কি করণীয় থাকে সেটা কিন্তু আমরা জানি না। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের কাম প্রদীপ জ্বালাতে হয়। কাম প্রদীপটা কি অবশ্যই আলোচনা করব যারা যারা অনুষ্ঠান দেখছেন। এই কাম প্রদীপ মানে হচ্ছে আপনাদের সাংসারিক জীবন প্লাস যাদের বিয়ে হচ্ছে না, সেটা কিন্তু উভয় পক্ষেই, ছেলে মেয়ে উভয় পক্ষেই কিন্তু আমরা কাম প্রদীপ অবশ্যই, যদি ছেলের জন্য যদি করেন, ছেলের বিয়ে হচ্ছে না তার জন্য কিন্তু মা তার জন্য করতে পারে, মেয়ের বিয়ে হচ্ছে না তার জন্য মা করতে পারে, মেয়েও করতে পারে। কিংবা দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টারবেন্স হচ্ছে, প্রচন্ড ছোট ছোট ব্যাপারে অশান্তি ঝামেলা হচ্ছে, কিংবা বাড়িতে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে, আপনার প্রতি ভালোবাসা করে বিয়ে করেছেন কিন্তু আপনার প্রতি আপনার হাজবেন্ডের কোনো টান নেই, কিংবা তৃতীয় ব্যক্তি ওয়াইফ অন্য কারোর সঙ্গে পরক্রিয়ায় যুক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে হাজবেন্ড মনে করছে ওয়াইফকে ফিরিয়ে নিয়ে আসবে। আমাদের কিনা প্রায় আমার ক্লায়েন্ট আমাদের আসেন, শুধু মেয়েরাই যে আসেন, ছেলেরা যে আসেন না তা নয়, ছেলেদেরও এরকম সমস্যা হয়, মেয়েদেরও সমস্যা হয়, তারা উভয় পক্ষেই তারা আসেন। তারা কিন্তু অবশ্যই এই কাম প্রদীপ বাড়িতে অবশ্যই নির্বৃত্তি হওয়ার পরে আপনাদের কিন্তু এটা জ্বালাতে হবে। কি করে করবেন অবশ্যই আলোচনা করব। দেখে নিই কলার বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আরামবাগ থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন দিদি ভাই? আচ্ছা, বেশ ভালো কথা। মেয়ের নাম বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। স্নেহা পালের ডেট অফ বার্থ 8/7/2002। জন্ম সময় 12টা 45। দিনে দুবার আসে, রাত্রিবেলায় না দুপুর বেলায়? রাত্রি। এটা আপনার 7 তারিখ হয়ে 8 তারিখ হয়েছে তো? বেশ বেশ। অনুষ্ঠান নিয়মিত ফলো করা হয় আমার? ভালো লাগে। কিছু উপাচার, কিছু কিংবা কিছু টোটকা কিছু করা হয়েছে, করে কাজ ভালো পেয়েছেন? আচ্ছা বেশ, টোটকা করেও কাজ পেয়েছেন, প্রোগ্রামও ভালো লাগে, খুব ভালো কথা। রাজদার যেমনি প্রতিকার যেমনি কথা বলে, আর টোটকা লটারি। হ্যাঁ, 1 লক্ষ লোকের মধ্যে একজন লোক পাবে। লটারি যেমনি প্রচুর মানুষ কাটছে, সেখান থেকে ফার্স্ট প্রাইজ একজন পাচ্ছে, এটাও ঠিক তাই। তা তার মধ্যে লটারির মধ্যে সান্ত্বনা হোক কিংবা আপনি যাই হোক, আপনি সাকসেস পেয়েছেন। জন্ম বার হচ্ছে সোমবার, বিশ্বরাশি, তুলা লগ্ন, মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা বলবো সেটা হচ্ছে আপনার মেয়ের মানে কর্মরত, কর্ম করতে ইচ্ছা, কিংবা আপনার মেয়ের, কিংবা না আর একটা সমস্যা যেটা হচ্ছে বিয়ে হতে গেলে, এই মেন হচ্ছে কিছু কর্ম, কিছু কাজ করবোর একটা মনোবৃত্তি আপনার মেয়ের মধ্যে আছে। হ্যাঁ কিনা বলবেন? হ্যাঁ, এটা হ্যাঁ, কাজ করব, বিয়ে হবে, এটাও ঠিক আছে, কিন্তু আপনার এখানে মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে। আপনার মেয়ের এক চোখে দেখতে একটু সমস্যা হয় দিদি ভাই, জানেন? চোখে চশমা, আগে এক চোখে দেখবেন, একটুখানি ঘোলা ঘোলা, একটু চোখ দিয়ে জল পড়া, এক চোখে দেখতে। যদি মেয়ে থাকে জিজ্ঞেস করে দেখুন, মেয়ে আশেপাশে? যাই হোক, মেয়েকে অবশ্যই জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আচ্ছা বেশ। আপনার ক্ষেত্রে আপনার মেয়ের বৃদ্ধি যোগে জন্ম, বণিজকরণ, বৃদ্ধি যোগে জন্ম, চরণ করণ পায়া, এগুলো নিয়ে আলোচনা অবশ্যই আমার অ্যাস্ট্রোলজির প্রোগ্রামে থাকে। কারণ আমার প্রোগ্রাম হচ্ছে যেমনি অ্যাস্ট্রোলজি প্লাস হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো আপনার কিন্তু মেয়ের কিন্তু
চন্দ্র রাহু শনি এক ঘরে বসে আছে, বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় বসে আছে। টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হলে আপনার মেয়ের ক্ষেত্রে ভালো হবে। প্লাস বিয়ের যোগ, মঙ্গল এখানে বসে আছে আপনার সপ্তমপতি মঙ্গল নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে D1 ছকে পাওয়া যাচ্ছে। D9 ছকে এখানে দেখতে হবে, কারণ এখানে আমি অল্প সময়ের মধ্যে এতটা ডিটেলসে যাচ্ছি না, যেহেতু আপনাকে এখন বলে দিচ্ছি। আপনার এখানে মেয়ের মঙ্গল নিচস্থ, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে পাকা কথা হয়ে গিয়ে কেটে যাবে, অনেক সময় বলবে আমি আর বিয়ে করব না। হ্যাঁ, এই মানসিকতার জায়গা ডিস্টার্ব আছে, এই হতে পারে, হবে। প্লাস চন্দ্র রাহু এখানে গ্রহণদোষ সৃষ্টি করেছে, এর জন্য কিন্তু আপনার মেয়ের মাথা গরম হওয়ার প্রবণতা থাকবে। প্লাস কেরিয়ারের জায়গাও ডিস্টার্ব হবে, আর মাঝে মাঝে প্রচন্ড মাথা হট টেম্পার মেজাজ কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু আমি পাচ্ছি, ঠিক কিনা বলবেন? প্লাস আপনার বাড়ির উত্তর পশ্চিম সাইড থেকে ডিস্টার্ব আছে। আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণটাকে ঠিক করুন, আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণটাকে ঠিক করুন। আর দক্ষিণ, হ্যাঁ দেখেছে ওই জায়গাটি, আমি কিন্তু জানি কি বলুন, হ্যাঁ উত্তর পশ্চিম দিকটাকে ঠিক করুন। আর হচ্ছে আপনার বাড়ির দক্ষিণ দিকটা অপীড়িত, সেটাকে সেখানে কি আছে বলুন? সরু রাস্তা না, বাড়ির ওখানে দক্ষিণ দিকে কোনো ভারী কোনো জিনিস আপনার চাপানো আছে? ভারী কোনো জিনিস, কোনো মানে ইনভ্যালিড জিনিস, কোনো ভারী কোনো জিনিস, কিংবা কোনো ড্যাম জিনিস, কিংবা কোনো ফাটল জিনিস, ফাটল কিছু হয়ে থাকা হবার সম্ভাবনা পাওয়া যাচ্ছে, কিন্তু ফেটে গেছে, কোনো জিনিস ফেটে গেছে, ক্র্যাক হয়ে গেছে, আছে ক্র্যাক হয়ে গেছে, ফেটে গেছে, হ্যাঁ কাট আউট হয়েছে, কোনো জায়গায় কেটে গেছে, এমন কিছু হতে পারে, ক্রস হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এটা পাচ্ছি, এই জন্য বললাম। যাই হোক, আপনি দেখে নেবেন, ঠিক আছে? ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, কারণ ওই জায়গাটা নোংরা হয়ে থাকে, ওই জায়গাটা কিন্তু খুব একটা থাকে না, মানে নোংরা জিনিসপত্র যাতায়াত করছে, ঠিক আছে? সেই জায়গাটা ঠিক, এই জায়গাটা একটু প্রতিকার করুন। আপনি কোথা থেকে বলছেন? আরামবাগ থেকে বলছেন। হুগলিতে আমার চেম্বার হচ্ছে আপনার শেওড়াফুলি, মঙ্গলবার দিন পাবেন, সামনের মঙ্গলবার পাবেন না, তারপরে মঙ্গলবার পাবেন, 7 তারিখে পাবেন। পারলে অবশ্যই যোগাযোগ করবেন। গ্রহণ দোষের প্রতিকার আর হচ্ছে স্থাপিত দোষের প্রতিকার ছেলের জন্য, মেয়ের জন্য করতে হবে। বুঝতে পারলাম? ভালো থাকবেন, ভালো থাকবেন। পূর্ণ কালসর্প দোষ আছে, সেটাও বললাম না, পূর্ণ কালসর্প দোষ আছে, সেই জায়গাটাও একটু রেকটিফাই করতে হবে। কিন্তু পূর্ণ কালসুযোগ বিচার করানো এত সোজা নয়, কোন স্টেজে আছে সেটা দেখতে হবে। কারণ আমার প্রোগ্রাম থেকে মানুষ সঠিক সন্ধান পায়, সঠিক দিশা খুঁজে পায়। বহু মানুষের প্রোগ্রাম দেখেন, মানুষ বহু জায়গায় যান, তারা বলেন রাজদা আপনার মতন ভেঙে ভেঙে বিশ্লেষণ কেউ করে না। এটা কিন্তু প্রয়োজন। জ্যোতিষশাস্ত্রের বিচার, মঙ্গলের কি কাজ, রাহুর কি কাজ, শনির কি কাজ, বুধের কি কাজ, সেগুলো এখনকার মানে অনেক আমার প্রোগ্রাম দেখে অনেক ক্লায়েন্টরা কিন্তু বুঝে গেছে। মঙ্গল থাকলে কি হয়, কিন্তু মঙ্গলের প্রভাব যে ভালো থাকা দরকার, মঙ্গল শুধু মাঙ্গলিক হলেই যে খারাপ হবে আর মঙ্গল গ্রহটাই খারাপ, সেইটা কিন্তু আপনাদের কেউ বোঝায়নি, যে মঙ্গল গ্রহটা যে মানুষের, প্রত্যেকটা মানুষের ভালো থাকা প্রয়োজন। মঙ্গল গ্রহ যদি ভালো না থাকে, সে আমি আগের অনুষ্ঠানেও বলেছি, মঙ্গল গ্রহ যদি ভালো না থাকে, সে জীবনে সরকারি চাকরি পাবে না, সে জীবনে উন্নতি করতে গেলে বাধা, কাজের কোনো এনার্জি পাবে না, শারীরিক ব্যাধি নিয়ে সবসময় ভুগবে। শরীর যদি আমাদের ভালো না থাকে, কোনো কাজে আমাদের মন বসবে না। শরীরের দিক থেকে আমাদের মঙ্গল গ্রহকে ভালো করতে হয়, ভালো থাকা দরকার। শরীরে যে শিরা উপশিরা যেগুলো যেগুলো আমাদের আছে, সেগুলো কিন্তু মঙ্গলের দ্বারা পীড়িত, অর্থাৎ রক্ত, আমাদের শরীরে রক্ত যদি এনার্জিস পাওয়ার যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের রক্ত বিশুদ্ধ হয়ে গেলে সেই মানুষটা কিন্তু বেশি দিন হয় না। তো সেক্ষেত্রে আমরা সবাই জানি, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে মঙ্গল গ্রহকে আমাদের ভালো থাকা দরকার প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে। কিন্তু আমরা জানি মঙ্গল মনে হয় মাঙ্গলিক থাকলেই মনে হয় জীবনে সব শেষ, জীবনে মনে হয় আর কিছুই হবে না। আগে কি মানুষের ডিভোর্স হতো? আগে কি মানুষের মঙ্গল, আমাদের কি 19-এর দশকে কি ছিল না মাঙ্গলিকের দোষ? অনেকের, আমাদের দাদু ঠাকুমাদের কি মাঙ্গলিক দোষ ছিল না? তারা কি ঘর সংসার করেনি? এখনই কি এত মঙ্গলের প্রভাবে, এত মাঙ্গলিকের প্রভাবে এত ডিভোর্স হচ্ছে? তার জন্য দেখতে হবে, বিচার করতে হবে, মঙ্গলই কি তার জন্য দায়ী? মাঙ্গলিক দোষটাই কি তার জন্য দায়ী? না অন্য গ্রহ তার জন্য দায়ী? নাকি আপনার হাতে এই পাঞ্জাতে যে রেখাটা আছে, এই রেখাটা আপনার জন্য দায়ী? কাউকে কোনো গ্রহ, সব গ্রহ ভালো, রাহু কেতু বাদ দিয়ে প্রত্যেকটা গ্রহের কিন্তু আলাদা আলাদা কারকতা, পজিটিভিটি আছে।
এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যালো, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন বলুন? আমি বজবজ থেকে বলছি। ডেট অফ বার্থ বলুন, কার ব্যাপারে জানবেন? 2017 হুম, 5 জুন সকাল 8টা। 5 জুন 2017, জন্মস্থান কোথায়? জন্মস্থান মালদা। জন্ম সময়? জন্মসময় সকাল 8টা। সকাল 8টা। সকাল 8টা। এটা কার ব্যাপারে? আমার নাতির ব্যাপারে। নাতনি? হ্যাঁ, নাতি নাতি নাতি? মেয়ের ঘরে ছিল। আপনি কি একবার জেনেছিলেন? না না। আচ্ছা, জন্ম বার হচ্ছে সোমবার, তুলা রাশি, তুলা রাশি কর্কট লগ্ন, লৌহ পায়া জন্ম। লৌহ পায়া জন্মগ্রহণ করলে বাবার কাজের দিক থেকে একটু সমস্যা হয়। আপনার আপনার নাতির মানে আপনার জামাইয়ের কর্মের দিক থেকে একটু সমস্যা চলছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ চলছে, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ হ্যাঁ। হুম, দেখুন লৌহ পায়ায় জন্মগ্রহণ করাটা কিন্তু ভালো নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের আমাদের কিন্তু 4টে পায়া আছে, স্বর্ণ পায়া, স্বর্ণ পায়া, রৌপ্য পায়া, তাম্র পায়া, লৌহ পায়া। এই 4টে পায়া, স্বর্ণ পায়া, রৌপ্য পায়া, তাম্র পায়া আর হচ্ছে লৌহ পায়া। এই লৌহ পায়ার জন্মগ্রহণ করাটা কিন্তু ভালো হয় না। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ছেলের ক্ষেত্রে, আমার নাতির ক্ষেত্রে লৌহ পায়া কিন্তু জন্ম, অর্থাৎ এডুকেশনের দিক থেকে কিন্তু এখন প্রয়োজন নেই এত কিছু জানার। বাচ্চা ছেলে, হ্যাঁ, সে শরীরটা একটু দেখুন। এত কিছু এখন থেকে এত কিছু বলা সম্ভব হবে না। নজর দৃষ্টি আছে, কুদৃষ্টি আছে, অবশ্যই একটা আপনার নবগ্রহ শান্তি রক্ষা কবচ ওকে পরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ছেলের ক্ষেত্রে, নাতির ক্ষেত্রে ভালো হবে। কেননা তার কিন্তু একটা নজর দোষ কিন্তু আছে, প্লাস স্কিনের কোনো রকম সমস্যা, স্কিন ডিজিজের সমস্যা, কোনো জন্ম জরুল কিংবা জন্মকালীন কোনো দাগ থাকার সম্ভাবনা আপনার নাতির ক্ষেত্রে থাকবে। স্কিনের কোনো রকম ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা আমি পাচ্ছি। এই জায়গাটা দেখবেন, বমিটিং করা প্রবণতা প্রচন্ড থাকবে, যা খাওয়াবেন দেখবেন বমি করে ফেলছে। বলুন হ্যাঁ কি না? এইগুলো এখন সবে সবে 8 বছর বয়স, ওকে আনন্দ, এখনো প্রেসার কুকার নয় আপনার নাতি। এত প্রেসার দেবেন না। আমরা সবাইকে এত প্রেসার দিতে 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 জীবনটাকে, বাচ্চাদের সন্তানের জীবনটাকে আমরা প্রেসার কুকার বানিয়ে দিয়েছি। প্রেসার কুকার বানাবেন না, বুঝেছেন? আপনি 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 ঠাকুর দিদিমা হোক, দিদিমা, আপনি দিদিমা না ঠাকুমা? দিদিমা, হ্যাঁ, মেয়ের ঘরে বললেন দিদিমা। তো আপনি প্রেসার কুকার দেবে নাতিকে করবেন না, ঠিক আছে? ওকে আনন্দ ফুর্তি করতে বলুন, খেলাধুলা করতে বলুন, সচেতন রাখতে বলুন, তোর জন্য শরীরটা যেন ভালো থাকে। পড়াশোনা করার বয়স অনেক আছে, কোনো অসুবিধা নেই, করে নেবে, কোনো চিন্তা নেই, ভালোও করবে, ভালোও করবে, কিন্তু প্রেসার কুকার বানাবেন না। বুঝতে পারলাম? ভালো থাকবেন। হ্যাঁ, তাহলে এত টেনশন করেন কেন? প্রেসার কুকার বানাবেন না। প্রতিটা, আপনাকে বলে না, প্রত্যেকটা মানুষকে বলে দিলাম, সন্তানদের প্রেসার যা করুক। আমরা কি করতাম? আমরা কি বিশাল পড়াশোনা ছিলাম? আপনি নিজে যে বলবেন সন্তানকে, সে আগে নিচের দিকে বলবেন। আপনারা কি করতেন? তাকে প্রেসার কুকার, প্রেসার আপনারা হতে পারেননি বলে সন্তানকে সেই প্রেসার দেবেন। আমরা বাংলা মিডিয়াম পড়ে পাশ করেছেন, সন্তানকে ইংলিশ মিডিয়ামে ঢুকিয়েছেন, সন্তান পাস করতে পারছে না। আমাদের কাছে যেরকম আসে, আমরা বাংলা মিডিয়াম, মা ছেলে দুজনই বাংলা, মা হাজবেন্ড আর দুজনই বাংলা মিডিয়াম পড়ে পাস করেছে। ছোটবেলা থেকে ক্লাস কেজি থেকে স্যার রেখে দিয়েছে। মা বাবাও দায়িত্ব নিচ্ছে না, ইংলিশ মা বাবা, এগুলো খারাপ ভাবে নেবেন না, কিন্তু যেটা বাস্তব, 5-6 অব্দি গিয়ে সে আর টানতে পারছে না। মাও পড়াচ্ছে না, বাবাও পড়াচ্ছে না, টিচার আর কি দেখবে? টিচারের উপরে ভরসা। বাবার পয়সা আছে, মায়ের হচ্ছে শুধু প্রেশার, মায়ের প্রেশার সন্তানকে দিচ্ছে, সন্তান হয়ে যাচ্ছে প্রেশার কুকার। এইটা করবেন না। অবশ্যই হবে, সবকিছুটা বয়স আছে, কতটা ক্যাপাসিটি আছে। আপনাকে একটা ছোট বাচ্চাকে যদি বলি তুমি 20 বস্তা চাল চাকাও, চাকাতে পারবে? তাকে যেটুকুনি দেওয়ার দরকার ওইটুকুনি তাকে প্রেশার দিতে হবে, যেটুকুনি প্রেশার দরকার নেই খেলাধুলার মধ্যে দিয়ে কাটাতে হবে। যখন তার বয়স হবে ঠিক দেখবেন অ্যাবজর্ব করছে, ঠিক দেখবেন সেগুলো নিতে পারছে। একটা যে কোনো জিনিসের একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি ছাড়া কোনো কিছু হয় না। একটা বালতিতে যেটুকুনি জল ধরবে সেটুকুনি তো আপনি হবে, তাই বাকি জলটা কি হবে? উচ্ছে পড়ে যাবে। এটা মাথায় রেখে আমাদের সবাইকে চলতে হয়। এত কম্পিটিশন, কে বন্ধু, কে কি করলো না করলো, এগুলো ভুলে যান। কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। মা ষষ্ঠী 6 দিনের মাথা সব লিখে দিয়েছে। গ্রহগত জায়গাটা দেখুন কি আছে, ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের লাইনটা চুজ আপ করুন, কোন দিকে যাবে আপনার সন্তান, কি করলে ভালো হবে, সেগুলো মাথায় রাখুন। হ্যালো,
নমস্কার, জয়শ্রী গণেশ। নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? বেহালা থেকে বলছি, আমি নিজের সম্পর্কে জানবো। বলুন। ডেট অফ বার্থ? 18/5/2008। 18/5/2008। জন্ম সময়? সকাল 11টা 40। সকাল 11টা 40। এখন সরকার থেকেও নিয়ম বেঁধে দিয়েছে, বেশি হোমওয়ার্ক দেওয়া যাবে না, বেশি বইও নেওয়া যাবে না। তার মানে সবাই বোঝে সন্তানদের কত রকম ভাবে চাপ দেওয়া হচ্ছে ইংলিশ মিডিয়াম। মা সন্তান বই চাকাতে পারছে না, মা বইছে। পড়াটা তো আর মা করবে না, সন্তান করবে। তার সে কি নিতে পারছে? বইটাই চাকাতে পারছে না, তার বইটা ভেতরে ঢোকাবে কি? কি দাদা, ঠিক কি না ভাই? হ্যাঁ, ঠিক। তাহলে যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি মার্জনা করবেন, যেটা বাস্তব সেটা আমি বলি মানুষকে। আমরা এত সন্তানকে এত চাপ দেবেন না। হ্যাঁ, জন্ম সময়টা কত বললে? সকাল 11টা 40। সকাল 11টা 40। জন্ম বার হচ্ছে রবিবার, তুলা রাশি, সিংহ লগ্ন, স্বাতী নক্ষত্রের জন্ম। খুব ভালো নক্ষত্রের জন্ম, তাম্রপায়া বরিয়ান যোগে জন্ম হয়েছে। খুব ভালো। এটা কার ব্যাপারে? তোমার? হ্যাঁ, হ্যাঁ, বেশ বেশ বেশ। তোমার চাকরি প্রাপ্তি হওয়ার যোগ আছে, চাকরি তুমি পাবেই। তোমার চাকরি কেউ খেতে পারবে না। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চাকরি তুমি পাবো। চেষ্টা করছো? চাকরি না, আমি আসলে এখন পড়াশোনা করছো এখন, চেষ্টা করো। চাকরি তোমার ইঞ্জিনিয়ারিং লাইনে সেক্টরে চাকরি পাওয়ার যোগ তোমার আছে। কি নিয়ে পড়ছো? আমি এখনো কলেজে ভর্তি হয়নি, ভাবছি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, একদম, আমি তো বলে দিলাম। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে এই ছক বিশাল ভাবে যাবে, প্লাস তোমার সঠিক দিশাটা সঠিক হবে। কিন্তু তুমি কুড়ে, প্রচন্ড কুড়ে ছেলে। হ্যালো, হ্যাঁ, হ্যালো। প্রচন্ড কুড়ে, প্রচন্ড অলস, যাকে অলস বলা হয়। প্লাস তুমি মোবাইলের জায়গাটা ঠিক, মানে মোবাইলটা কম ঘাটার চেষ্টা করো, আর একটু পরিশ্রম করার চেষ্টা করো। সবকিছু তোমাকে যে হাতে বয়ে কেউ দিয়ে যাবে না, নিজে একটু খেটে করার চেষ্টা করো। সেই জায়গাটা তোমার ডিস্টার্ব আছে। ঠিক না ভুল বলো কথাটা? হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, ওই ঘরে এসে দিয়ে যাবে তা কোনোদিনও হয় না। আমি লাইভ করতে আসতে হয়েছে, আমাকে চ্যানেলে আসতে হয়েছে, আমি ঘরে বসে লাইভ করছি না। ঠিক আছে, হ্যাঁ। ভালো থেকো। আর তোমার বাড়ির সামনে কোনো জলাশয়, কোনো ডোবায়, কোনো মন্দির এমন কিছু আছে? মন্দির? হুম, আছে? হ্যাঁ, হ্যাঁ, মন্দির আছে। হ্যাঁ আছে তো, থাকতে হবে। কোথা থেকে বলছো? বেহালা? হ্যাঁ। দক্ষিণেশ্বর চেম্বারে যোগাযোগ করো। তোমার এখানে মঙ্গল পীড়িত আছে, মঙ্গলের জন্য তোমার কর্মের যোগ তোমার আছে, কর্ম তুমি পাবে। মঙ্গলের জন্য তোমার কর্ম পেতে গেলে একটু সমস্যা হবে। সেই জায়গাটা একটু ভালো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করে নেবে। কাম প্রদীপ কি? কাম প্রদীপটা কি? যারা নির্বৃত্তি, এই অম্বুবাচীর পরে নির্বৃত্তি, যেটা অম্বুবাচী যখন শেষ হয়ে যায়, অর্থাৎ শুক্রবার দিন 9:53 কিন্তু নির্বৃত্তি হয়ে যাচ্ছে, তখন আমাদের নয় শালপাতা, নয় কলাপাতা, নয় শালপাতা, নয় কলাপাতার উপরে 3টে মাটির প্রদীপ নেবেন। 3টে মাটির প্রদীপ নেবেন। এটা হচ্ছে কাম প্রদীপ যাকে বলা হয়। হ্যাঁ, যেন স্বামী স্ত্রী, মানে শরীরের, মানে আপনাদের কাম মানে হচ্ছে সেক্সুয়াল কাম, মানেই কিন্তু ভালোবাসা। কামদেব যাকে বলা হয়, কামদেবকে দেখতে খুব সুন্দর ছিল, এটা নিয়ে একটা গল্প আছে। যাই হোক, কাম মানে হচ্ছে কাম প্রদীপ। কাম প্রদীপ, স্বামী স্ত্রীর মধ্যে মিলবন্ধন ভালো হয় না, সেই ক্ষেত্রে এই কাম প্রদীপটা জ্বালাবেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন সম্পর্ক ভালো হবে। সন্তান লাভ যাবেন হচ্ছে না, এই কাম প্রদীপ জ্বালান, সন্তান লাভ হবে। হ্যাঁ, ডাক্তার কিছু করে উঠতে পারছে না, কাম প্রদীপটা জ্বালান। হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছেন, প্রচুর টাকা খরচা হচ্ছে, কিন্তু ডাক্তার বলছে সব ওকে, কোনো কাজের কাজ কিছু হচ্ছে না, এই কাম প্রদীপটা জ্বালান। অম্বুবাচীর পরে, অর্থাৎ নির্বৃত্তি কেটে যাওয়ার পরে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপরে কলাপাতা হোক, শালপাতা হোক, 3টে প্রদীপ জ্বালাবেন মাটির। মাটির প্রদীপের মধ্যে, একটা প্রদীপের মধ্যে তলায় দেবেন হচ্ছে আপনার নুন দেবেন, অল্প একটু হলুদ দেবেন। অল্প একটু নুন আর হলুদ একসঙ্গে মিশিয়ে প্রথম প্রদীপটা জ্বালাবেন। প্রদীপের তলায় দেবেন, তেল হলুদ দিয়ে, তেল সলতে দিয়ে জ্বালাবেন। প্রদীপের তলায় দিতে বলছি কিন্তু আমি, প্রদীপের ওপরে নয়। নুন আর হলুদ দেবেন। তার 2য় নম্বর প্রদীপটা দিতে হবে আমাদের লবঙ্গ। 3টে লবঙ্গ দেবেন, 3টে অথবা 5টা, 3টে অথবা 5টা লবঙ্গ দেবেন প্রদীপের তলায়। তার প্রদীপ সেই, আর পরের প্রদীপটা জ্বালাবেন হচ্ছে ঘিয়ের প্রদীপ। দুটো জ্বালাবেন। তিলে আপনার হচ্ছে একটা সর্ষের তেলের প্রদীপ, একটা তিলের প্রদীপ, একটা হচ্ছে ঘিয়ের প্রদীপ। কি কি বললাম? একটা হচ্ছে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন প্রথমেরটা, তার তলায় দেবেন নুন আর হচ্ছে হলুদ মিশিয়ে, নুন হলুদ মিশিয়ে তলায় দেবেন প্রদীপের তলায়, সেটাকে জ্বালাবেন সর্ষের তেল দিয়ে। পরের প্রদীপটা জ্বালাতে হবে সব কিন্তু শালপাতা কলা পাতার উপরে জ্বালাতে হবে। 3টে প্রদীপ একসঙ্গে মাটির প্রদীপ নেবেন,
দ্বিতীয় নম্বর প্রদীপটা তিলের প্রদীপ জ্বালাবেন, তিলের প্রদীপ, সর্ষের তেল নয়, তিলের তেল কিনতে পাওয়া যায়, তিলের প্রদীপ জ্বালাবেন, সলতি দিয়ে জ্বালালেন। তলায় দেবেন হচ্ছে 5টা অথবা 3টে লবঙ্গ প্রদীপের তলায়। তারপরেরটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তলায় দেবেন অল্প একটু ঘি, প্রদীপের তলাও কিন্তু ঘি দেবেন, ওপরেও ঘি দেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, তলায়ও ঘি দেবেন, ওপরেও ঘি দেবেন। ঘিয়ের প্রদীপের তলায় 1 টাকার কয়েন দেবেন। ওই 1 টাকার কয়েনটা স্বামী স্ত্রীর যেখানে মানে আপনারা যেখানে খাড়ে শুচ্ছেন সেখানে রাখতে পারেন, অথবা আপনাদের যিনি যে স্বামী স্ত্রীর কথা শোনে না কিংবা স্ত্রী স্বামীর কথা শোনে না তারা নিজের কাছে রাখুন, দেখবেন খুব ভালো সফলতা পাবেন। করে দেখুন ক্রিয়াটি। এটা হচ্ছে কাম প্রদীপ। এই 3টে প্রদীপ আপনারা যদি জ্বালাতে পারেন, যতক্ষণ জ্বললো একবারই করতে হবে, বারবার নয়। ভালো করে ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, সারা বাড়ি সারা ঘর গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নেবেন। সকাল 9:33 পরে স্নান টান করে তারপরে আপনারা এই প্রদীপটা জ্বালাবেন। করে দেখুন ক্রিয়াটি, করে দেখুন না। এই করতে তো পয়সা খরচা হচ্ছে না, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা রাজদা খরচা করে না। রাজদার চেম্বারে এলে ঘুরি ঘুরি টাকা নিয়ে আসতে হয় না। সাধ্যের মধ্যে প্রতিকার সবাই পায়, সবাই অনেক সাকসেস, মানুষের বহু বহু মানুষের উপকার পাচ্ছেন। আমার টোটকা করে প্রথম কলার উপকার পেয়েছেন, তাহলে তিনি কিন্তু আসেননি। যারা প্রচুর ক্লায়েন্ট আমাদের কাছে যারা যারা আসেন তারা বলে রাজদা আপনার কাছ থেকে আমার রিলেটিভ আপনার কাছে এসেছিল, ফোনও পেয়েছেন, ফোনও দেখেছেন, প্রচুর মানুষ বলে, তাদের মুখ থেকেও শুনছেন, প্লাস চেম্বারে এসেও তারা বলে রাজদা আপনার প্রোগ্রাম ছাড়া কারোর প্রোগ্রাম এখন আর দেখি না। সব প্রোগ্রামগুলো না শুনে না আমার মাথাটাই আমাদের একটা ভার হয়ে গেছে। ইউটিউবে সব উল্টো পাল্টা বকে সব ভার করে দিয়েছে। হ্যাঁ, কেউ বলছে এইটা করবেন না, কেউ বলছেন ওইটা করবেন না, কোনোটা করেও তো কোনোটা কিছুই পাচ্ছি না। কিন্তু আপনার কথাগুলো শুনে আমাদের ভরসা বাড়ে। আপনার একটাই কথা, পরিশ্রম করতে হবে, কর্ম করতে হবে। কর্ম না করলে কোনো কিছু হবে না, ঘরে বসে কোনো কিছু হতে পারে না। পরিশ্রম করুন, ঘর থেকে বেরোতে হবে, পরিশ্রম করুন। সেই পরিশ্রমটা যেটা করছেন সেটা কি সঠিক? কেননা বয়স আর সময় কেউ কিন্তু ফেরত দিতে পারবে না। যার নেগেটিভিটি দোষ আছে সেই দোষগুলোকে খণ্ডন করুন। আগে গ্রহগত জায়গাটা ঠিক করুন। মেন সার্কিট হচ্ছে এটা। উর্বর জমি যদি তৈরি না হয়, ফল গাছটা বাঁচবে না, গাছটা কিন্তু ভালো ফুল আর ফল কিন্তু গাড়ি থেকে আপনি গাছ থেকে পাবেন না। তার জন্য মাটিটাকে উর্বর করতে হয়। চাষিরা দেখবেন আগে মাটিটাকে কিন্তু উর্বর করে, একটা ফসল হয়ে যাওয়ার পরে আবার কিন্তু মাটিটাকে উর্বর করে। কেন করে? তাহলে কিন্তু পরের ফসলের জন্য ভালো হয়। এটাও ঠিক তাই। আপনাকে এটা হচ্ছে আপনার ভূপৃষ্ঠ, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে মেন সার্কিট, এটা হচ্ছে মেন রিমোট। এই রিমোট যদি ঠিক না হয়, রিমোট যদি না থাকে, চ্যানেল আপনার ব্যাটারি না থাকলে চ্যানেল আপনার করবে না, চ্যানেলটা আপনি দেখতে পারবেন না। মেন হচ্ছে কন্ট্রোলার হচ্ছে এখান থেকে। সেই কন্ট্রোলার জায়গাটাকে, সার্কিটটাকে ঠিক করুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। যাই হোক, পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, ঘুরে ফিরে কিন্তু মানুষ কিন্তু ঘুরে। 9883106409, 9007468462। শনিবার আগামীকাল আমাকে পাচ্ছেন বিআরটি চেম্বার, শনিবার দিন আমাকে পাচ্ছেন কৃষ্ণনগর, অর্থাৎ 27 তারিখে কৃষ্ণনগর, 28 তারিখে কাতি, সোমবার দিন বিরাটি, 7 তারিখে আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আর বুধবার করে আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন, আর আমাকে শিয়ালদা চেম্বারেও কিন্তু মাসে 2 বার কিন্তু পাচ্ছেন বুধবার করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এদিকে বহরমপুর, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমানের ডেট টিভি স্ক্রিনে যাচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই, প্লাস মেচেদা চেম্বারের ডেটও কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে। যেটা বললাম কাম প্রদীপ, এটা কিন্তু আমাদের অবশ্যই নির্বৃত্তির, আপনাদের অমাবাসী নির্বৃত্তি হওয়ার পরে ঘর দর পরিষ্কার করে এই ক্রিয়াটি করুন, টোটকাটি করুন, খুব ভালো সফলতা পাবেন। কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা, এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে ঠিক রাত 10টা 15 ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।